এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমার এই গাড়ির দাম কত? আমার গাড়ির উপর তোর ময়লা হাত রাখার সাহস হলো কি করে? আরে ম্যাডাম, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার গাড়িটার উপর শুধু হাত রেখেছি। এতে যদি আপনার গাড়িটা ময়লা হয়ে যায় তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি। ছোট লোকের বাচ্চা, একে তো অন্যায় করেছিস, তার উপর আবার মুখে মুখে কথা বলছিস। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। এ তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। আই এম সো সরি ম্যাডাম, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি বুঝতে পারিনি আপনার গাড়িটার দাম এত টাকা। তাহলে আমি আপনার গাড়ির উপর হাত কখনোই রাখতাম না। আমার গাড়ির দাম কত টাকা সেটা তোর মতো ছোট লোকের জানার কোনো উপায় নেই তো। কারণ তোরা তো এরকম গাড়ি জীবনেও দেখিসনি। তাহলে তোরা জানবি কি করে, সেটাই আমাকে বল। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। আমি খুব গরিব ঘরের সন্তান। এত বড় গাড়ি ছুঁয়ে দেখা তো অনেক দূরের কথা, কল্পনাও করতে পারি না কোনোদিন। এইসব কথা বলতে বলতেই প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইছিল আশিক। এদিকে আশিকের কথা শুনতে শুনতে প্রিয়াঙ্কার মেজাজ একদম তুঙ্গে উঠে গেছিল। সে যেন আশিকের কোনো কথা শুনতে চাইছিল না। আশিকের প্রত্যেকটা কথা তার কাছে খুবই বিরক্তিকর মনে হচ্ছিল। তাই সে চিৎকার দিয়ে বলে উঠল, ড্রাইভার ড্রাইভার, এই ছোট লোকের বাচ্চাটাকে এক্ষুনি এখান থেকে দূর করো। আমি এটাকে আর সহ্য করতে পারছি না। প্রিয়াঙ্কার চিৎকার শুনে ড্রাইভার সেখানে দৌড়ে আসলো আর আশিককে দেখতে পেয়ে বলতে লাগলো, কে এই হারামজাদারা? তোকে ম্যাডাম কি বলছে তুই শুনতে পাচ্ছিস না নাকি? ম্যাডাম যে তোকে বলেছে এখান থেকে চলে যেতে, তারপরও তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? চুপচাপ এখান থেকে চলে যা। আরে ভাই, আমি তো এখান থেকে চলে যাচ্ছিলাম, ওনার গাড়িটার উপর শুধু হাত রেখেছি, তার জন্য উনি এভাবে রেগে যাবেন এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আর তার জন্যই তো আমি ওনাকে বারবার সরি বলছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনছেন না। দেখ, ম্যাডামের এমনিতেই মেজাজ খারাপ আছে। তুই আর ম্যাডামের সঙ্গে কথা বলে সেই রাগটা তোর উপরে চলে আসুক আস না। চুপচাপ চলে যা। আশিক তখন আর কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে চলে যেতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, গরিব হওয়াটাই কি জীবনের সবচেয়ে বড় অপরাধ? আজ শুধুমাত্র একজনের গাড়ির উপর হাত রাখলাম বলে থাপ্পড় খেতে হলো, সেই সঙ্গে আবার এতগুলো কথাও শুনতে হলো। যাই হোক, আল্লাহর কাছে শুধু একটাই কথা বলি, আল্লাহ যেন কোনো একদিন আমাকেও বড়লোক বানায়। কিন্তু সেই বড়লোক নয় যাদের অনেক অহংকার। আমি সেই বড়লোক হতে চাই যারা গরিবদের সঙ্গে খুব ভালো আচরণ করে, সবসময় নিজের অবস্থান কাউকে বুঝাতে ব্যস্ত থাকে না, তারা সবসময় সবার মাঝে মিশে যেতে পারে। এসব কথা চিন্তা করতে করতে একটা চায়ের দোকানে এসে বসলো আশিক। আর চাওয়ালা মামাকে বলতে লাগলো, মামা একটা রং চা দাও। মামা, শুধু চা দেবো নাকি সাথে রুটিও দিব? মামা, বনরুটি খাওয়ার টাকা নেই, শুধু একটা চা দিলেই হবে। এই বলে বেঞ্চের পাশে ফাইনটা রেখে এক গ্লাস পানি নিয়ে চোখ মুখে দিয়ে দিল। আর তারপর হাত মুখ মুছতে মুছতে সেখানে বসলো। একটু পরে চাওয়ালা মামা এক কাপ চা আর একটা বন রুটি এনে আশিকের হাতে তুলে দিল। চায়ের সঙ্গে বন রুটি দেখে আশিক চাওয়ালা মামাকে বলতে লাগলো, মামা, তুমি মনে হয় ভুল শুনেছ, আমার রুটি লাগবে না, এক কাপ চাতেই হয়ে যাবে। না মামা, আমি ভুল শুনেছি। আমি ঠিকই শুনেছি, এটা আমার পক্ষ থেকে তুমি খেয়ে নাও, আর এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। আরে মামা, সব জায়গায় মানবতা দেখাতে হয় না। তুমি আর দিন শেষে কয় টাকা রোজগার করতে পারো, এর মধ্যে থেকে যদি তুমি আমাকে এই বন্ধু টিটা ফ্রিতে দিয়ে দাও তাহলে তোমার 15 টাকা লস হয়ে যাবে। আরে মামা, আমার কিচ্ছু হবে না, তুমি এটা খেয়ে নাও। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে এখনো কিছুই পেটে পড়েনি। এটা পেটে পড়লে অন্তত ঘন্টাখানেক তো পেটে ইঁদুর দৌড়াদৌড়িটা বন্ধ থাকবে। কথাটা শুনে আশিক এবার দীর্ঘশ্বাস ফেললো আর তারপরেই বলতে লাগলো, আসলে মামা, সত্যি একটা কথা কি জানো, আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তাদেরকে মন দেয়নি, আর যাদেরকে মন দিয়েছে তাদেরকে সম্পদ দেয়নি। দুনিয়ার নিয়মগুলো বড়ই অদ্ভুত, তাই না? হ্যাঁ মামা, একদমই তাই। তবে আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই কিছু একটা হবে। আচ্ছা মামা, তুমি পড়াশোনা জানো কত দূর করেছো? এই তো এই বছর
অনার্স কমপ্লিট করলাম। ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই তো একটা চাকরির জন্য কত চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। মামা, আসলে সবার ভাগ্য সব কিছু থাকে না। তবে কোনো চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। না, এখন চাটা খেয়ে নাও, না হলে এটা আবার ঠান্ডা হয়ে যাবে। আশিক তখন একটা মুচকি হাসি দিয়ে বন রুটিটা গরম চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে লাগলো। আসলে এই সকাল থেকে আশিকের পেটে কিছু পড়েনি, আর পড়বেই বা কি করে? পকেটে আছে মাত্র 10 টাকা। এই 10 টাকা দিয়ে কি আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পেটে কিছু দেওয়া যায়? রুটিটা খেতে লাগলো আর আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ যখন জীবনে এত অবাক অনটনে দিবা, তাহলে কেন আমাদেরকে দুনিয়ায় পাঠালা? না আছে বাবার সম্পত্তি, না আছে সরকারি চাকরি। এত কষ্ট করে পড়াশোনা করেও তো সেরকম কোনো ফলাফল পাচ্ছি না। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চা আর বনরুটিটা শেষ করলা, তখনই চাওয়ালার বাড়ি থেকে চাওয়ালা মামার জন্য দুপুরের খাবার নিয়ে আসলো। এটা দেখেই চাওয়ালা মামা আশিককে বলতে লাগলো, মামা, যদি কিছু মনে না করো, আমার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। পুরো খাবারটা আমার লাগবে না, তুমি অর্ধেকটা খাবার খেয়ে নিতে পারো। না মামা, তুমি আমার জন্য যেটুকু করেছো সেইটুকুই অনেক। আপাতত 2-3 ঘন্টা চালিয়ে নিতে পারবো, তারপর আল্লাহ ভরসা। আরে মামা, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমরাই তো। দেখো, গরিবের জন্য আল্লাহ আছে, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। এইদিকে আসো, 2 মামা ভাগ্নে মিলে একসাথে বসিয়ে খাবারটা খেয়ে নেই। এই কথা বলে চাওয়ালা মামা একরকম আশিকের হাতে ধরে টানতে টানতে জোর করে নিজের পাশে নিয়ে বসালো, আর তারপর খাবারটা ভাগ করে নিয়ে দুজনে মিলে খেয়ে নিল। আশিক খাবার খেতে খেতে একদম কান্নাই করে দিচ্ছিল। তখনই চাওয়ালা মামা বলতে লাগলো, মামা, খাবার খেতে বসে চোখের পানি ফেলতে হয় না, এটা আল্লাহর দরবারে সহ্য হয় না। খাবারটা খেয়ে নাও, কপালে যা আছে তা তো সবাই আল্লাহ আর তার ভালোবাসার মানুষকে এভাবে পরীক্ষা নেন, এতে বিচলিত হওয়ার কিছুই নেই। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি। আমি মনে করি আল্লাহ আজ না হোক কাল আমার জন্য ভালো কিছু করবেই, তাই এভাবেই ভেঙে পড়ার কিছু নেই। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছ। আচ্ছা মামা, তুমি একটা কাজ করতে পারো। ওই যে আমার দোকানের সামনেই বড় অফিসটা দেখতে পাচ্ছ, ওই অফিসের একটা সিকিউরিটির সঙ্গে আমার পরিচয় আছে। আমি কি তোমার ব্যাপারে ওনার সঙ্গে কথা বলে দেখব উনি কোনো ব্যবস্থা করে দিতে পারেন কি না? মামা, সেটা হলে তো খুবই ভালো হতো, কারণ এই মুহূর্তে একটা চাকরি আমার খুবই প্রয়োজন। দেখতেই তো পাচ্ছ, কোনো রকম হোস্টেলে থাকছি, কিন্তু নিজের খরচ চালানোর মতো পয়সাটাও আমি জগিয়ে উঠতে পারছি না। অপরদিকে আমার বাবা মারা গেছে 6 মাস হলো। গাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ আমার বাবার আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না। আচ্ছা মামা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই অফিসটার সিকিউরিটি গার্ড প্রতিদিন সন্ধ্যাবেলা আমার দোকানে চা খেতে আসে। আমি তখন ওনার সঙ্গে কথা বলবো। তুমি একটা কাজ করো, তোমার কাগজপত্রগুলো আমার কাছে রেখে যাও, প্রয়োজন হলে আমি ওনাকে এসব দেখাবো। ঠিক আছে মামা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই ছেলে, এভাবে বলতে হয় না। তুমি না আমাকে মামা বলেছো, মামা ভাগ্নের কখনো ঋণ হয় নাকি? আর যদি তোমার জায়গায় আমার ছেলে থাকতো, তাহলে কি তার জন্য আমাকে এতটুকু করতে হতো না? তাই কখনোই নিজেকে ছোট মনে করবে না। আমাকে যেমন মামা বলেছো, আমার ভাগ্নি হয়ে না হয় সারা জীবন থেকো। আশিকের কান্না যেন আর বাধা মানছিল না। সে চাওয়ালা মামাকে জড়িয়ে ধরেই কান্না করে দিল। তখনই চাওয়ালা মামা আশিকের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আরে বোকা ছেলে, এভাবে কান্না করতে হয় না। তুমি না একটু আগে বললে আল্লাহ তার পছন্দের মানুষকে এভাবেই পরীক্ষা করে থাকেন? তুমিও ধরে নাও আল্লাহ তোমাকে এভাবে পরীক্ষা করেছে। যাও, এখন বাসায় গিয়ে বিশ্রাম নাও, আমি দেখি কি করতে পারি। তুমি কাল সকালে একবার এইখানে এসো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। এই কথা বলে আশিক চাওয়ালা মামার কাছ থেকে বিদায় নিয়ে হোস্টেলে ফিরে আসলো। তখনই তার রুমমেট বলতে লাগলো, দোস্ত, আমরা আজ বিরিয়ানি পার্টি করব, 100 টাকা করে লাগবে। কথাটা শুনে আশিকের মুখে কেমন যেন একটা অস্পষ্ট হাসির আওয়াজ শোনা গেল, আর মনে মনে বলতে লাগলো, যেখানে 10 টাকা পকেটে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করলাম, আর সেখানে 100 টাকা দিয়ে
বিরিয়ানির পার্টি করা, সব কিছু সবার ভাগ্যে জোটে না। তারপরে আশিক তার বন্ধুকে এই কথা না বলে বলতে লাগলো, দোস্ত, আমার পেটের সমস্যা মনে হয় গ্যাস্ট্রিকে চাপ দিছে। আমি বিরিয়ানি খাবো না, তোরা খেয়ে নিস। আরে বেটা, তুই সব সময় এমনই করিস। আমরা সবাই এত আনন্দ উল্লাস করব, তুই কেন মাঝখান থেকে বাদ যাবি বলতো? আরে না ভাই, ব্যাপারটা সেরকম কিছুই না। আসলে আমার খুব পেট ব্যথা করছে। কয়দিন ধরেই তো বাইরের খাবার খাচ্ছি, আমার মনে হয় গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে। তোরা খেয়ে নে। এই বলে তার বন্ধুকে আর কোনো কথা বলার সুযোগও না দিয়ে গামছাটা গলায় ঝুলিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো আর আকাশের দিকে হা করে তাকিয়ে রইল। প্রকৃতির নিয়মগুলো বড়ই অদ্ভুত। কেউ অট্টালিকায় বসে বসে পথের ভিখারিকে দেখছে, আর কেউ বা পথে বসে বসে ওই অট্টালিকার চলার স্বপ্ন দেখছে। ব্যালকনিতে বসে থাকতে থাকতে কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সেটা আশিক বুঝতেই পারল না। হঠাৎই মাগরিবের আজান তার কানে ভেসে আসলো। আশিক ব্যালকনি থেকে উঠে গিয়ে রুমে টুপিটা নিয়ে তারপর বাসা থেকে বের হয়ে গেল। মসজিদের উদ্দেশ্যে মসজিদে গিয়ে মাগরিবের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে নিল। আর তারপর মসজিদের ভিতরে বেশ কিছুক্ষণ বসে রইল আর মনে মনে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, জীবনটা কেন এরকম হতে হলো? তুমি কেন এভাবে আমার পরীক্ষা নিচ্ছ? আল্লাহ, তুমি এবার অন্তত আমার সঙ্গে ভালো কিছু করো। আমি এই সব কিছু আর সহ্য করতে পারছি না। নিজের সঙ্গে যাই কিছু হোক না কেন, বাড়িতে মা আর ছোট বোন রয়েছে, ওদের মুখে আমি একটু খাবার তুলে দিতে পারছি না। আল্লাহ প্লিজ, এবার তুমি আমার প্রতি দয়াবান হও। এভাবে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। তারপর আশিক ঈশারের নামাজটাও মসজিদেই আদায় করে তারপর বাসায় ফিরে আসে। এদিকে পেটে আবারও ক্ষুধা লেগেছে, কিন্তু কোনো কিছুই করার নেই। এই মুহূর্তে পকেটে আছে মাত্র 5 টাকা, আর এই 5 টাকা দিয়ে কিছু করা সম্ভব নয়। তাই এই মুহূর্তে আর পেটে খাবার জুটবে না। এই কথা মনে মনে বলতে বলতে আশিক বিছানায় এসে শুয়ে পড়ল আর ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই চোখে ঘুম আসছিল না। তাই সে বিছানা থেকে উঠে পড়ল আর তারপর খুঁজতে লাগলো খাবার কিছু খাওয়া যায় কিনা, কিন্তু সেরকম কিছুই পেল না। অবশেষে একটা টিনের কৌটোর মধ্যে সামান্য কিছু মুড়ি দেখতে পেল। আশিক সেগুলোই নিয়ে খেতে লাগলো। শুকনো মুড়ি গলা দিয়ে নামছিল না, কিন্তু তাও কোনো উপায় নেই, এগুলোই খেতে হবে আপাতত। কোনো রকম 2-3 মুঠ মুড়ি খেয়ে তারপর 2 গ্লাস পানি খেয়ে আসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8টা বেজে গেল। ফজরের নামাজ পড়তে পারলো না, তাই আশিকের মনে খুব আফসোস হতে লাগলো। আশিক বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, কারণ চাওয়ালা মামা বলেছিল আজ তাকে সেখানে যেতে। তাই আশিক সেখানেই পৌঁছে গেল। চাওয়ালা মামা আশিককে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, মামা, তোমার জন্য একটা খুশির খবর আছে। সত্যি বলছো মামা? কি এমন খুশির খবর? আমি কাল রাতেই ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছে আর তুমি আসলে তারপর তোমাকে নিয়ে ওনার কাছে যেতে। উনি ওনার অফিসের এমডি স্যারের সাথে তোমার ব্যাপারে কথা বলবেন, যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন। সত্যি বলছো মামা? তাহলে তো খুবই ভালো। আমি তো এই দিনটার জন্যই কবে থেকে অপেক্ষা করছি। আল্লাহ, এবার তো তুমি অন্তত আমার সহায় হও। হ্যাঁ মামা, তুমি দাঁড়াও, আমি দোকানটা বন্ধ করে তারপরেই তোমাকে নিয়ে যাচ্ছি। চাওয়ালা মামা আশিককে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো। এই বলে চাওয়ালা মামা তাড়াহুড়ো করে নিজের চায়ের দোকানটা বন্ধ করলেন আর তারপর আশিককে নিয়ে ওনার দোকানের সামনে ওই বড় অফিসের সামনে চলে এলেন। কিছুক্ষণের মধ্যে ওই অফিসের সিকিউরিটি গার্ড এসে চাওয়ালা মামার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তারপর আশিককে নিয়ে ভিতরে চলে গেলেন। তুমি আমার সঙ্গে আসো। হ্যাঁ, চলুন। সিকিউরিটি গার্ড আশিককে নিয়ে অফিসের ভিতরে ঢুকে গেল। আশিক অফিসের ভিতরে ঢুকেই চারদিকটা ভালো করে দেখে নিল। বিশাল বড় অফিস, চারদিকে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকে শুধু আভিজাত্যের ছোঁয়া। দেখেই বোঝা যাচ্ছে অফিসের মালিক একটা রুচিশীল মানুষ। সিকিউরিটি গার্ড আশিককে নিয়ে একটা কেবিনের দরজার সামনে এনে দাঁড় করালো আর তারপর আশিককে বলতে লাগলো, তুমি এখানেই দাঁড়াও, আমি স্যারের সঙ্গে কথা বলে আসি, তারপর তোমাকে ডাক দিলে তুমি ভেতরে যেও। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই কথা বলে আশিককে কেবিনের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে সিকিউরিটি গার্ড ভিতর থেকে কার যেন অনুমতি নিয়ে কেবিনের ভিতরে ঢুকে গেল। প্রায় 10 মিনিট ধরে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আশিক। 10 মিনিট পর কেবিনের ভিতর থেকে সিকিউরিটি গার্ড আশিককে ভিতরে ডেকে নিল। এই ছেলে ভেতরে আসো। সিকিউরিটি ডাক শুনে আশিক ভিতরে গিয়ে দেখতে পেল সামনের চেয়ারে বসে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। ওনাকে সালাম দিল, তখনই উনি বলতে লাগলেন,
ওয়ালাইকুম আসসালাম। বসো, আমি তোমার সঙ্গে একটু নিরিবিলি কথা বলি। হ্যাঁ স্যার, ঠিক আছে, বলুন। দেখো, আমি এই অফিসের এমডি। আমি আমার অফিসে বেশ কিছুদিন ধরে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চাইছি, কিন্তু সেরকম বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছি না। আর সিকিউরিটি গার্ড আছে, তোমার কথা বললো, তুমি নাকি খুব খারাপ অবস্থায় আছো। হ্যাঁ, তার আসলে এই মুহূর্তে একটা চাকরি আমার খুবই প্রয়োজন। সেটা 10,000 টাকা বেতনে হলেও চলবে। নিজে খেয়ে পরে বাঁচতে পারি, আর যদি মা বোনকে কিছু টাকা দিতে পারি এতেই আমার অনেক। আমি শুনলাম তুমি নাকি এই বছরই অনার্স কমপ্লিট করছো। হ্যাঁ স্যার, আমি ম্যানেজমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি। আমি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছি। এই বলে আশিক ফাইল থেকে নিজের সার্টিফিকেটের প্রয়োজনীয় সব কাগজপত্র টেবিলের উপর উপস্থাপন করলো। প্রিয়াঙ্কার আব্বু সবকিছু দেখে বলতে লাগলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার রেজাল্ট তো খুবই ভালো। আমি তো এরকম একজনকেই খুঁজছিলাম, কিন্তু তারপরও সেটা হলো আমার বিশ্বাসযোগ্য কাউকে প্রয়োজন। তুমি কি আমার সবকিছু সামলে রাখতে পারবে? স্যার, আমি পারবো কিনা সেটা জানি না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করার জন্য আমার সবটা দিয়ে চেষ্টা করতে পারবো। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যেটা কপালে রেখেছেন সেটা তো হবেই। হ্যাঁ, সেটা তো এক সবার আল্লাহর। আমাদের কপালে যেটা লিখে রেখেছেন সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কিন্তু তারপরেও বিশ্বাসযোগ্য একজন মানুষ আমার খুবই প্রয়োজন। স্যার, এই ছেলেটাকে রেখে দিন। আমার মনে হয় আপনি যেরকম একজন মানুষ বুঝেছেন, এই ছেলেটাই হতে পারে সেরকম বিশ্বাসযোগ্য একজন কেউ। কারণ যে মানুষগুলো কষ্ট পেয়ে বড় হয়েছে, সেই মানুষগুলি কখনো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমাকে কোনো কিছু বলছি না। তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। আমি তোমাকে আজ বিকেলের মধ্যে ফোন দিয়ে জানিয়ে দেব। আমাকে কিছুক্ষণ সময় দাও শুধু চিন্তা করার জন্য। কোনো সমস্যা নেই, আপনি চাইলে আমার ব্যাপারে সমস্ত খোঁজ খবরও নিতে পারেন। তবে একটা চাকরি আমার খুবই প্রয়োজন, সেটা দারোয়ানের চাকরি হলেও সমস্যা নেই। তোমার ভালো চাকরি করার মতো যোগ্যতা আছে, তুমি দারোয়ানের চাকরি কেন করবে? তুমি বাসায় যাও, আমি তোমার জন্য নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। আসসালামু আলাইকুম। এই কথা বলে আশিক তখনই প্রিয়াঙ্কার আব্বুর অফিস থেকে বের হয়ে গেল। আসলো চাওয়ালা মামা তখন অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আশিককে দেখা মাত্রই তিনি আশিকের সামনে এসে দাঁড়ালেন আর তারপর বলতে লাগলেন, কি ব্যাপার মামা, কোনো ব্যবস্থা হলো? মামা, সেটা তো এখনো শিওর হয়ে বলতে পারছি না, তবে উনি বলেছেন উনি আমাকে সন্ধ্যার আগেই ফোন দিয়ে কিছু একটা জানাবেন। ঠিক আছে মামা, তাহলে চিন্তার কোনো কারণ নেই। উনি যখন বলেছেন উনি তোমাকে কোনো একটা ব্যবস্থা করে দিবেন, তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। উনি তোমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করেই দিবেন। হ্যাঁ মামা, দোয়া করো যেন কিছু একটা ব্যবস্থা হয়ে যায়, তা না হলে আবার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আরে মামা, বললাম তো চিন্তার কোনো কারণ নেই। তুমি শুধুই চিন্তা করছো। চলো তো এখন আমার সঙ্গে। আর আজকেও কিন্তু তুমি আমার সঙ্গে দুপুরের খাবারটা খেয়ে তারপরে যাবে। আমি তোমার মামিকে বলে দিয়েছি আজ দুজনের জন্য খাবার পাঠাতে। কিন্তু মামা, আমি কেন প্রতিদিন তোমার সঙ্গে তোমাদের এখানে খাবার খাবো? আমি মেসে খাবার খাই, ওখানে আমার জন্য রান্না করে রাখবে। দেখো, আমার সঙ্গে একদম কোনো কিছু লুকাবে না। আমি তোমার ব্যাপারে সব কিছুই খোঁজ খবর নিয়েছি। আমি জানি তুমি করো আর না করো আরেকটা কথা। তুমি যতদিন পর্যন্ত তোমার মাসের বেতন না পাবে ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে আর আমাদের সঙ্গে খাবার খাবে। তোমাকে মাংস ভাত খাওয়াতে না পারলেই অন্তত ডাল ভাত তো খাওয়াতে পারবো। না মামা, এটা আমি পারবো না, কারণ তোমাদেরই নুন আনতে পান্তা ফুরায়। সেখানে আমি একটা বাইরের মানুষ, তোমাদেরকে এভাবে প্রেসারে ফেলতে পারবো না। তার মানে তুমি আমাকে মামা বলে ডাকলেও এখনো মামা ভাবতে পারোনি, তাই না? আজকে কি জানো না? থাক, আর কিছু বললাম না। আচ্ছা মামা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তারপরও মন খারাপ করো না। আমি চাকরির বেতন না পাওয়া পর্যন্ত তোমাদের বাড়িতেই থাকবো। এবার তো খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। আর আজ বিকেলেই তুমি তোমার সব কিছু গুছিয়ে নিয়ে আমার বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। এরপর আশিক সেখানে বসে চাওয়ালা মামার সঙ্গে গল্প করতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আজকেও গতকালকের মতো চাওয়ালার বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসে। তারপর আশিক চাওয়ালা মামা দুজনে একসঙ্গে বসে দুপুরের খাবারটা খেয়ে নেয়।
খাওয়া দাওয়া শেষ হলে আশিক চাওয়ালা মামার কাছ থেকে বিদায় নিয়ে হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে এসেই নিজের সমস্ত জিনিসপত্র গুছাতে শুরু করে। এটা দেখে আশিকের রুমমেট তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ না মানে আসলে আজ থেকে আমি আর এখানে থাকবো না। রুম ভাড়া টাকা তো দেওয়াই আছে, আশা করি কোনো প্রবলেম হবে না তোমাদের। আমাদের কেন কোনো প্রবলেম হতে যাবে? তুমি থাকলেও যা, না থাকলেও তা। বরং তুমি এখানে না থাকলে আমরা আরও ভালো থাকব, কারণ আমরা যখন সবাই একসঙ্গে কোনো কিছু করি তখনই তুমি সেটাতে যোগ দাও না, যেখানে আমাদের সবার খুব খারাপ লাগে। এখন থেকে আর খারাপ লাগবে না, কারণ বিপদ চলে যাচ্ছে, তোমরা তোমাদের মতো থাকতে পারবে। এই বলে মনে একরাশ দুঃখ নিয়ে আশিক নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল আর মনে মনে ভাগ্য বিধাতাকে বলতে লাগলো, টাকা না থাকলে কারোর কাছে কোনো মূল্য নেই, সেটা বন্ধু মহলে হোক কিংবা বাইরে। কিন্তু তারপরও সব কিছুর মধ্য দিয়ে পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়, যাদের আর্থিক সামর্থ্য না থাকলেও মানসিক সামর্থ্য দিয়ে হলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। বলতে বলতে নিজের সমস্ত জিনিসপত্র গুছানো হয়ে গেল। আর তারপর আশিক একটা রিক্সা ডেকে নিয়ে চাওয়ালা মামার দোকানের সামনে চলে গেল। আর চাওয়ালা মামা তাকে রিক্সার ভাড়ার টাকাটাও দিয়ে দিয়েছিল, কারণ তিনি জানতেন আশিকের কাছে কোনো টাকা পয়সা নেই। আশিক চাওয়ালা মামার দোকানের সামনে পৌঁছাতেই চাওয়ালা মামা হাসি মুখে তার সামনে এসে দাঁড়ালো আর রিক্সা থেকে জিনিসপত্রগুলো নামাতে নামাতে বলতে লাগলো, যাক, আজ থেকে একজন সঙ্গীত অন্তত পেলাম। সারাদিন কাজ শেষ করে বসে তার সঙ্গে একটু গল্প তো করতে পারবো। হ্যাঁ, আমাকে দিয়ে শুধু সেটাই হবে, অন্য কিছু হবে না। এই বলতে বলতে দুজনে চাওয়ালা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ছোট্ট একটা বাড়ি, বাড়িতে দুইটা রুম, এক রুমে চাওয়ালা আর তার বউ থাকে, অন্য রুমে তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। চাওয়ালা মামা আশিককে নিয়ে সে পাশের রুমটা দেখিয়ে দিলেন আর বলতে লাগলেন, মামা, দেখো তো রুমটা পছন্দ হয় কিনা, এটাতে তোমার চলে কিনা। আশিক রুমটার চারপাশে একবার চোখ বুলিয়ে নিল আর তারপর হাস্যোজ্জ্বল মুখে চাওয়ালা মামার দিকে তাকিয়ে বলতে লাগলো, মামা শুধু চলবে না, দৌড়াবে। আরে চিন্তা করো না মামা, আমি কাঠমিস্ত্রিকে বলে দিয়েছি, কাল তোমার জন্য একটা চৌকি বানিয়ে দেবে। মামা সেটার কোনো প্রয়োজন হবে না, আমার নিচে ঘুমানোর অভ্যাস আছে, আমি নিচেই ঘুমাতে পারবো। আরে ভাগ্নে, সেটা বললে হয় নাকি? আমরা চৌকির উপরে ঘুমাবো আর তুমি মেঝেতে ঘুমাবে, এটা তো আমি হতে দিতে পারি না। আমি কালকেই সব ব্যবস্থা করছি, এখন তুমি বিশ্রাম নাও। তোমার মামি পাশের বাড়িতে কাজে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আমি দোকানে যাচ্ছি, তোমার মামি ফিরে এসে তোমাকে খাবার দেবে, তুমি খেয়ে নিও। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। এরপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ কথা বলল। আর এদিকে কিছুক্ষণ পর চাওয়ালা মামা আশিকের কাছ থেকে বিদায় নিয়ে দোকানে চলে গেল আর আশিক সেখানেই বসে রইল। সেদিন সন্ধ্যাবেলা আশিকের মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। দুইবার রিং হতে আশিক ফোনটা রিসিভ করলো, কারণ সে খুব ভালোভাবেই জানতো কোথা থেকে ফোন আসতে পারে, কারণ তার ফোনে কখনোই আননোন অন্য নাম্বার থেকে ফোন আসে না। আশিক ফোনটা রিসিভ করে সালাম দিল আর তারপর প্রতি উত্তরেই শুনতে পেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজ সকালে যে অফিসে কথা বলতে এসেছিলে চাকরির জন্য, আমি সেখান থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন, আমি আপনাকে চিনতে পেরেছি। আমি তোমার ব্যাপারে একটু খোঁজ খবর নিলাম আর সবকিছু জানাশোনাও করলাম। আমার তোমাকে পছন্দ হয়েছে, তুমি কাল সকাল থেকে আমার অফিসে জয়েন করো। কথাটা শুনতেই আশিকের খুশি যেন আর ধরে না। সে দৌড়ে চাওয়ালা মামার দোকানে চলে গেল আর মামাকে জড়িয়ে ধরে একদম কান্না করে দিয়েই বলতে লাগলো, মামা আমার যে আজকে খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার চাকরিটা হয়ে গেছে, কাল থেকে জয়েন করতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি জানতাম আল্লাহ ভালো কিছুই করবেন। যাই হোক, নিজেকে তৈরি করো কাল থেকে চাকরির জয়েন করার জন্য। এরপর আশিক চাওয়ালা মামার সঙ্গে বেশ কিছুক্ষণ বসে গল্পগুজব করলো আর ওনার কাজে সহযোগিতা করলো। রাত 8টার মধ্যে তারা দুজন এই বাড়িতে ফিরে আসে আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আশিক হাত মুখ ধুয়ে নাস্তা করে নিয়ে রেডি হয়ে গেলে অফিসে যাওয়ার জন্য। আশিক সকাল 8টার মধ্যে অফিসে চলে আসলো আর অপেক্ষা করতে লাগলো বস কখন আসবে আর তাকে তার কাজ বুঝিয়ে দেবে। তাকে বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হলো না। সকাল 8:05 বাজতেই প্রিয়াঙ্কার আব্বু অফিসে চলে আসে আর আশিককে তিনি নিজের কেবিনে ডেকে নিলেন। তা তুমি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার্ড করে নিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে এসেছি, এবার আমাকে আমার কাজ বুঝিয়ে দিন।
হ্যাঁ, আমি তোমাকে যেটা বলেছিলাম, আমি তোমাকে সেই পদের জন্যই সিলেক্ট করেছি। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে, আমার সমস্ত কাজে আমাকে সহযোগিতা করবে, আর আমার অবর্তমানে আমার অফিসে তোমাকে সামলাতে হবে। বলো পারবে কি না? দেখুন স্যার, আপনি তো এটা খুব ভালো করে জানেন আমার পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই। আমি এর আগে কখনো কোথাও চাকরি করিনি, তাই চাকরির ব্যাপারে আমি কিছুই জানি না। তবে আপনি আমার পাশে থাকলে আর আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে সর্বপ্রকার সহযোগিতা করব। তুমি যখন যে সমস্যায় পড়বে আমাকে বলবে। তাহলে ঠিক আছে স্যার, আমি নির্দ্বিধায় আমার দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। এই নাও, এখানে কিছু টাকা আছে। এটা আমি তোমাকে আমার পক্ষ থেকে উপহার হিসেবে দিলাম। এটা কিন্তু আমি তোমার স্যালারির জন্য দেইনি। আমি 1 মাস তোমার কাজকর্ম দেখব, তারপর তোমার স্যালারি প্রিপেড করব। এটা আমি তোমাকে এই কয়দিনের খরচের জন্য দিয়েছি। কিন্তু স্যার, আমার কাজ দেখে যদি আপনার পছন্দ না হয় তখন কি করবেন? আমার মনে হয় তুমি পারফেক্ট করতে পারবে, তাই চিন্তার সেরকম কোনো কারণ আমি দেখতেই পারছি না। যাও, এখন থেকে মনোযোগ দিয়ে কাজে লেগে পড়ো। এই যে ফাইলগুলো দেখতে পারছো, এগুলো সব তুমি চেক করে তারপর নিয়ে আসবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কতটুকু করতে পারি। এই বলে টেবিলের উপরে রাখা ফাইলগুলো আশিক নিজের হাতে তুলে দিল। আর তখনই প্রিয়াঙ্কার আব্বু সিকিউরিটি গার্ডকে ডেকে নিলেন আর ওনার পাশের কেবিনটা আশিককে রেডি করে দেওয়ার জন্য বললেন। কিছুক্ষণের মধ্যেই আশিকের কেবিন রেডি হয়ে গেল আর আশিকে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলো। প্রথম দিনের অভিজ্ঞতা, মনে মনে একটু ভয় কাজ করছিল, না জানি কোথায় ভুল হয়ে যায়। তারপরেও আশিক নিজের উপর বিশ্বাসের ভরসা রেখে কাজ করতে লাগলো। অপরদিকে প্রিয়াঙ্কা এক বন্ধুর বার্থডে সেলিব্রেশনে যাবে, সেজন্য তার বাবার কাছে টাকা চাইতে আসে। আপু, তোমাকে না বলেছিলাম আজ আমার এক বন্ধুর জন্মদিন, আমাকে সেখানে যেতে হবে। তুমি আমার জন্য টাকা রেখে আসোনি কেন? তোমাকে আমি প্রতি মাসে এত টাকা দিতে পারছি না। গত সপ্তাহে তোমাকে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। তুমি 1 সপ্তাহের মধ্যে এতগুলো টাকা কিভাবে খরচ করলে? আপু, তোমার এত এত টাকা পয়সা, আমি যদি তোমার এই টাকাগুলো খরচ না করি তাহলে কে খরচ করবে বলো শুনি? তাছাড়া বন্ধু না হলে আমার মান সম্মান বলে তো একটা জিনিস আছে নাকি? আমরা বন্ধুরা মিলে সবাই যখন কোথাও যাই তখন কি আর আমি ওদেরকে বিল দিতে বলতে পারি? দেখো, তুমি যেটাকে নিজের মান সম্মান বলে ভাবছো, আমি সেটাকে তোমার বিলাসিতা মনে করছি। টাকা পয়সা মোটেও এভাবে খরচ করার জিনিস নয়। টাকা পয়সা কামাতে করতে অনেক কষ্ট করতে হয়। আজ আমার এই পজিশনে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মূল্য চোকাতে হয়েছে, তারপরে আমি এখানে আসতে পেরেছি। দেখো আব্বু, আমি অত কথা শুনতে চাই না। তোমাকে যেটা বললাম সেটাই করো, তাড়াতাড়ি টাকা দাও। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি দেখছি কি করা যায়। এই বলে প্রিয়াঙ্কার আব্বু আশিককে নিজের কেবিনে ডেকে নিলেন। প্রিয়াঙ্কা ততক্ষণ ধরে নিজের মোবাইলে মনোযোগ দিয়ে মোবাইল টিপছিল। আশিক কেবিনের দরজার সামনে এসে বলতে লাগলো, মে আই কামিং স্যার? হ্যাঁ, ভিতরে এসো, তোমার সাথে একটু কথা আছে। তোমাকে এখনই ব্যাংকে যেতে হবে। ও আমার মেয়ে, ওর কিছু টাকা লাগবে। তুমি ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে ওকে দিয়ে দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পারবো। ম্যাডাম চলুন আমার সঙ্গে। তখনই প্রিয়াঙ্কা আশিকের দিকে ফিরে তাকালো আর আশিককে দেখতে পেয়ে তার মেজাজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। চিৎকার দিয়ে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? নাকি আমাকে ফলো করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস? প্রিয়াঙ্কার এমন কথা শুনে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে লাগলো, কি হয়েছে এসব? কোন ধরনের আচরণ? ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সিরিয়াসলি আপু, অবশেষে কিনা তোমাকে এরকম ছোট লোক বদমাইশ চোর মার্কা একটা ছেলেকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে হলো? দুনিয়াতে কি লোকের অভাব পড়েছিল নাকি? তুমি আমাকে বলতে আমি সাজেস্ট করে দিতাম, তাই বলে এরকম একটা ছোট লোককে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবে? প্রিয়াঙ্কা, তুমি অনেক কথা বলে ফেলেছো, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। এবার তুমি নিজের মুখে লাগাম দাও। আমি তোমার সব অসভ্যতামি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ আব্বু, আসলে কোথা থেকে যে এসব ফকির পাগল চলে আসে আমি বুঝতেই পারি না। আর তোমার কাছে এসে বলবে আর তুমি চাকরি দিয়ে দিবে? এইসব লোকেদের অফিসে চাকরিতে রাখলে তোমার অফিস কিছুদিনের মধ্যেই বৃন্দাবন চলে যাবে। সে আমার অফিস যেখানেই যাক না কেন, এত কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না।
তোমার যেটা করা উচিত সেটা তুমি সেটাই করবে। হ্যাঁ, আমি তো সেটাই করতে এসেছিলাম। আমার টাকা প্রয়োজন, তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমার এসব ব্যাপারে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আশিক, এই নাও আমার কার্ড, পাসওয়ার্ড আমি তোমাকে মেসেজে লিখে দেব, তুমি টাকাটা উঠিয়ে ওকে দিয়ে দিবে শুধু। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কত টাকা সেটা তো বললেন না। আমি সেটাও তোমাকে মেসেজে বলে দেব, তুমি শুধু ওর সঙ্গে ব্যাংকে চলে যাও। ঠিক আছে স্যার, চলুন আমার সঙ্গে। এই কথা বলে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে কেবিন থেকে বের হয়ে এলো। অফিসের সামনে এসে প্রিয়াঙ্কা নিজের গাড়িতে উঠে গেল। আশিক তখনই প্রিয়াঙ্কার গাড়িতে উঠতে চাইছিল, আর তখনই প্রিয়াঙ্কা ধমক দিয়ে আশিককে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, এদিকে কেন আসছিস? আমার গাড়িতে তোর কোনো জায়গা হবে না, তুই হেঁটে হেঁটে আয়, নয়তো রিক্সা দিয়ে আয়। ম্যাডাম, ব্যাংক তো এখান থেকে অনেক দূরে, হেঁটে গেলে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে, আর রিক্সা ভাড়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। তো তোর কি মনে হয় আমি তোকে আমার সঙ্গে গাড়িতে করে নিয়ে যাব নাকি? আমার পকেট থেকে টাকা বের করে তোকে দেব তোর রিক্সা ভাড়া দেওয়ার জন্য? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি গাড়িতে করে যান, আমি হেঁটেই পৌঁছে যেতে পারবো। এই বলে আশিক হাঁটা শুরু করলো। আর এদিকে প্রিয়াঙ্কা গাড়িতে করে অনেকক্ষণ আগে ব্যাংকের সামনে পৌঁছে গেল। আশিক আসতে দেরি হওয়াতে প্রিয়াঙ্কা অনেকটাই খেপে গেল, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোর আসতে তো দেরি হলো কেন? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার তো পা ব্যথা হয়ে গেল। দেখুন ম্যাডাম, আমি তো আপনাকে বললাম রিক্সা ভাড়া দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই, আর অফিস থেকে ব্যাংক পর্যন্ত রাস্তাটাও কিন্তু কম নয়, তারপরেও আমি অনেক দ্রুত পায়ে হেঁটে চলে এসেছি বলি এত তাড়াতাড়ি আসতে পেরেছি, তা না হলে তো আরও লেট হতো। তোর মতো ছোট লোকের সঙ্গে তো আমার কথা বলতেই ইচ্ছে করে না। যা এখান থেকে তাড়াতাড়ি, টাকাটা দে, তারপরেই আমি চলে যাব। আশিক তখন কোনো কথা না বলে ব্যাংকের ভিতরে ঢুকে গেল। আর তখনই প্রিয়াঙ্কার আব্বুর নাম্বারে ফোন দিলে প্রিয়াঙ্কার আব্বু আশিককে বলল প্রিয়াঙ্কাকে 50,000 টাকা তুলে দেওয়ার জন্য, আর সেই সঙ্গে পিন নাম্বারও বলে দিল। আশিক 50,000 টাকা উঠিয়ে নিয়ে এসে প্রিয়াঙ্কার হাতে সেটা তুলে দিল। তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, টাকা এত কম কেন? এখানে কত টাকা আছে? ম্যাডাম, স্যার আপনাকে 50,000 টাকা দিতে বলেছে, এই 50,000 টাকা এখানে আছে। তখনই প্রিয়াঙ্কা রেগে গিয়ে আশিকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, সমস্যা কি তোর? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই তো একবার আমার কাছে জিজ্ঞেস করবি কত টাকা আমার লাগবে। তুই সেটা না করে 50,000 টাকা তুলে নিয়ে এসে এখন ঢং ঢং করে আমার সামনে দাঁড়িয়ে বলছিস আব্বু এই 50,000 টাকা দিতে বলেছে, এই 50,000 টাকা দিয়ে আমি কি তোর শ্রাদ্ধ করবো নাকি? ম্যাডাম, আপনি শুধু শুধুই রেগে যাচ্ছেন, এখানে আমাদের কিছুই করার নেই, আমি আপনার চাকরি করি না, আপনার বাবার চাকরি করি, আপনার বাবা আমাকে যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার পারমিশন আমার নেই। চুপ কর ছোট লোকের বাচ্চা। এইদিকে আমার বাপ হলো একটা কঞ্জুস, আর একটা ইতরকে কোম্পানিতে রেখেছে। 1,00,000 টাকা উঠিয়ে নিয়ে আয়, আমি আমার বন্ধুর বার্থডে পার্টিতে যাব, সেখানে কি আমি এই টাকা দিয়ে হবে নাকি? আই এম সরি ম্যাডাম, আপনার বাবার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না, আপনার বাবা যদি আমাকে বলে টাকা তুলে দিতে তাহলেই আমি দিতে পারবো। দেখ, একদম আমার মাথাটা গরম করিস না, তাহলে কিন্তু তোর সঙ্গে এইরকম কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। তাই আমার মেজাজ খারাপ না করে চুপচাপ যেটা বলছি সেটাই কর। আই এম সরি ম্যাডাম, আমার কিছুই করার নেই। এই বলে আশিক সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো। আর এদিকে তখনই প্রিয়াঙ্কা তার আব্বুর নাম্বারে ফোন দিয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আব্বু, তুমি এই অফিসে বদমাইশ কেন রেখেছো? আমার সঙ্গে তর্ক করে চলে গেল আর টাকা দিয়ে গেল না। কেন আশিক, তোকে 50,000 টাকা দেয়নি? আব্বু, আমি আমার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছি, এখানে আমার 1,50,000 টাকা লাগবে, সেখানে আমি 50,000 টাকা দিয়ে কি করব? তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটাই অনেক, তোমার যদি ভালো লাগে এটা নিতে পারো, নয়তো সেটা অফিসে এসে রেখে যাও, আমি তোমাকে এর বেশি টাকা দিতে পারবো না। এই বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে প্রিয়াঙ্কার আব্বু ফোনটা কেটে দিলেন। আর এদিকে প্রিয়াঙ্কার রাগে গজগজ করতে লাগলো। আর তখনই তার বন্ধু তাকে ফোন দেয়। কি রে প্রিয়াঙ্কা, কই তুই? আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো আসছিস না কেন? আর বলিস না দোস্ত, আমার মেজাজ একদম খারাপ আছে। আমার আব্বুর কাছে টাকা চেয়েছিলাম, সেখানে আব্বু আমাকে 50,000 টাকা ধরিয়ে দিয়েছে। কি বলিস দোস্ত? কিন্তু তুই তো আমাদেরকে বলছিলি আমাদের ইচ্ছে মতো অ্যারেঞ্জমেন্ট করতে, যা টাকা লাগে সব তুই দিবি। এখন তো শুধু রেস্টুরেন্টের বিল 1,00,000 টাকার উপরে আসবে।
ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আমার হাতে একটা ব্রেসলেট আছে, ওটা বিক্রি করলে প্রায় 2 লক্ষ টাকার উপরে পাওয়া যাবে। আমার আব্বু দুবাই থেকে এটা আমার জন্য নিয়ে এসেছিল। যখন আমাকে টাকা দেবেই না, তখন তো আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল। আর তখনই ব্যাংক থেকে বের হয়ে একটা স্বর্ণকারের দোকানে চলে গেল। সেখানে গিয়ে নিজের হাত থেকে ডায়মন্ডের ব্রেসলেটটা খুলে দোকানদারের কাছে দিয়ে দিল। দোকানদার তাকে 2 লক্ষ টাকার একটা বান্ডেল ধরিয়ে দিল। আর প্রিয়াঙ্কার সেখান থেকে সোজা পার্টিতে চলে আসলো। পার্টিতে আসতেই তার সব বন্ধুরা তাকে ঘিরে ধরলো আর এক এক করে তাকে দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। তখনই প্রিয়াঙ্কা তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, গাইজ, আব্বু আমাকে টাকা দিতে চাইছিল না, তাই টাকাটা ম্যানেজ করে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। ব্যাপার না, লেটস গো অ্যান্ড এনজয়। এই বলে প্রিয়াঙ্কা আর তার বন্ধুরা মিলে পার্টিতে আনন্দ করতে লাগলো। সেদিন রাতের বেলা সবাই যখন একসঙ্গে ডিনার করতে বসলো, তখনই প্রিয়াঙ্কার আব্বু দেখতে পেল প্রিয়াঙ্কার হাতে ওনার দেওয়া সেই ডায়মন্ডের ব্রেসলেটটা দেখা যাচ্ছে না। তখনই উনি প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার প্রিয়াঙ্কা, আমি যে তোমার জন্মদিনের ডায়মন্ডের একটা ব্রেসলেট তোমাকে দিলাম, সেটা কোথায়? এখন কি আমার গয়নাগাটি কোথায় থাকে সেই কথাও তোমাকে বলতে হবে নাকি? দেখো, আমি তোমাকে সেরকম কোনো কথা বলিনি। আমি তোমাকে শুধু এটুকুই বলেছি, আমি ব্রেসলেটটা অনেক দাম দিয়ে নিয়ে এসেছিলাম আর তোমাকে বলেছিলাম সবসময় এটা তোমার হাতে পরে রাখতে। এখন তোমার হাতে দেখতে পারছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আছে ওটা আমার কাছে। ও আচ্ছা, ঠিক আছে, এটা হাতে পরে থাকবে, কখনো খুলবে না হাত থেকে। এরপর সবাই মিলে ডিনার করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা যথা নিয়মে প্রিয়াঙ্কা যখন ব্রেকফাস্ট টেবিলে আসলো, তখনই তার আব্বু আবারও তাকে বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তোমাকে না কাল বলেছিলাম আমি যে তোমাকে ব্রেসলেটটা দিয়েছি ওটা হাতে পরে রাখতে, তুমি এখনো ওটা হাতে পরেনি কেন? যাও এখনই ওটা নিয়ে আসো আর তারপর নাস্তা করবে। আরে, ওটা কি এমন মূল্যবান জিনিস যেটা সারাক্ষণ আমার হাতে পড়ে থাকতে হবে? আমি পারবো না ওটা আমার হাতে রাখতে। আমার এইসব সব সময় ভালো লাগে না। আমার নিজের পার্সোনাল লাইফ বলতে তো কিছু একটা আছে নাকি? আমি সব গয়নাগাটি পড়তে পারবো না। প্রিয়াঙ্কা, তোমাকে আমি ওই ব্রেসলেটটা নিয়ে আসতে বলেছি, জাস্ট 2 মিনিট। জোরে চিৎকার দিয়ে কথাটা বলেন প্রিয়াঙ্কার আব্বু। প্রিয়াঙ্কা কিছুটা চমকে গিয়ে তার আব্বুর দিকে তাকিয়ে বলতে লাগলো, আপু, তুমি সামান্য একটা ব্রেসলেটের জন্য আমার সঙ্গে মেজাজ দেখাচ্ছ? এটা কিন্তু আমি কোনোদিন তোমার কাছ থেকে কল্পনাও করিনি। তোমাকে এত কিছু কল্পনা করার জন্য আমি বলিনি, তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করবে। যাও ব্রেসলেটটা নিয়ে আসো। প্রিয়াঙ্কা তখন সেখান থেকে কোথাও যায় না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই প্রিয়াঙ্কার আব্বু আবারও চিৎকার দিয়ে বলে ওঠে, কি ব্যাপার, কি হলো? তুমি এখনো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কি বললাম, তুমি শুনতে পাওনি নাকি? আব্বু, আসলে ওটা আমার কাছে নেই, আমি ওটা বিক্রি করে দিয়েছি। মানে, আর ইউ সিরিয়াসলি ম্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানো ওটার দাম কত? হ্যাঁ, 2 লক্ষ টাকা। তখনই প্রিয়াঙ্কার আব্বু সেখান থেকে উঠে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার গালে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, তুমি দেখছি ইদানিং খুব বেশি মিথ্যা কথা বলতে শিখে গেছো। এই ব্রেসলেটটা আমি দুবাই থেকে 50 লক্ষ টাকা দিয়ে তোমার জন্য নিয়ে এসেছি, আর সেটার দাম তুমি 2 লক্ষ টাকায় বলছো। এত মিথ্যে বলার সাহস তুমি কোথায় পেলে? আবু, মিথ্যে কথা আমি বলছি না, মিথ্যে কথা তুমি বলছো, কারণ স্বর্ণকার আমাকে দ্রব্য টাকায় দিয়েছে, আর আমি সেটা তোমার কাছে মিথ্যে কথা কেন বলবো? চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না। না জানি আমি জীবনে কি এমন পাপ করেছিলাম যার জন্য তোমার মতো একটা মেয়েকে আমার সন্তান হিসেবে পেতে হলো। এই বলে প্রিয়াঙ্কার আব্বু সকালে নাস্তা না করে নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। তখনই প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, প্রিয়াঙ্কা, তুই আর জীবনে মানুষ হলি না। তোর বাবা কত পছন্দ করে তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছিল, আর অবশেষে সেটাও তোকে বিক্রি করে দিতে হলো। তোর কি টাকার এতই অভাব পড়েছিল নাকি? হ্যাঁ, বিক্রি করে দিয়েছি, বেশ করেছি। যখন আমি তোমার কাছে টাকা পয়সা চাইবো, তখন তোমরা আমাকে টাকা পয়সা দিবে না, আর যখন আমি কোনো জিনিস বিক্রি করে ফেলবো, তখনই তোমরা আমাকে নীতি কথা শোনাতে আসবে। তোকে কোন জিনিসটা আমরা দেইনি সেটা বলতো শুনি। তুই আমাদের কাছে যখন যা চাইছিস তখন তো আমরা তোকে সেটাই দেওয়ার চেষ্টা করছি, তারপরেও তুই কেন এরকম আচরণ করিস বলতো? তাহলে আমি কাল আমার বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে চেয়েছিলাম, সেখানে আমাকে টাকা দেওয়া হয়নি কেন? ও, তোমাদের বেলায় সব ঠিক আছে, আর আমার বেলায় যত বলো, তাই না? শুন মেয়ে, মানুষের এত ভাড়াবাড়ি করা একদম ঠিক নয়।
আল্লাহ জানে তোর কপালে কি আছে, কিন্তু যদি কোনো দিন ও তোর মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে হয় তখন কি হবে সেটা ভেবে দেখেছিস? এত কিছু চিন্তা ভাবনা করার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো আছি, আর কোনো প্যারা নিতে চাই না। এই বলে প্রিয়াঙ্কা তার আম্মুর কোনো কথাকে কর্ণপাত না করে নিজের মতো করেই নাস্তা খেয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। আর তারপর রেডি হয়ে ভার্সিটিতে। এদিকে প্রিয়াঙ্কার আব্বু আজ অফিসে এসে মন খারাপ করে বসে আছেন, কারণ এত শখ করে মেয়েকে একটা জিনিস গিফট করেছিলেন, আর মেয়ে সেই জিনিসের মর্যাদা দিতে পারলো না। সকাল 10টা বাজে আশিক একটা ফাইলের কাজ শেষ করে প্রিয়াঙ্কার আব্বুকে দেখানোর জন্য নিয়ে এসেছিল। তখনই দেখতে পেল প্রিয়াঙ্কার আব্বু মন খারাপ করে চুপচাপ হয়ে বসে আছে। তখনই আশিক প্রিয়াঙ্কার আব্বুকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কি ব্যাপার? আপনার মন খারাপ কেন? কিছু হয়েছে কি? তখনই প্রিয়াঙ্কার আব্বু আশিককে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে আশিক বলতে লাগলো, আসলে স্যার, আমাদের যাদের কাছে ধন সম্পদ আসে তারা ধন সম্পদের মূল্য দিতে পারি না, আর যাদের কাছে নেই তারা খুঁজেও পায় না। এই বলে আশিক নিজের হাতে থাকা ফাইলটা প্রিয়াঙ্কার আব্বুর দিকে এগিয়ে দেয়। প্রিয়াঙ্কার আব্বু সেটা সাইন করে দেয়। তারপরে তিনি আশিককে বলতে থাকেন, আশিক, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন না, কি বলবেন? আসলে আমি এ ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার তো আব্বু বেঁচে নেই, তোমার আম্মুকে একটা খবর পাঠাও এখানে আসার জন্য, আমি তোমার আম্মুর সঙ্গে কথা বলবো। কিন্তু তার হঠাৎ করে আপনি আমার আম্মুর সঙ্গে কেন দেখা করতে চাইছেন? তাছাড়া আমাদের গ্রামের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তোমার গ্রামের বাড়ির অ্যাড্রেস দাও, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব তোমার আম্মুকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু স্যার, কেন, কি হয়েছে সেটা তো আপনি আমাকে বলবেন। সেটা না হয় তোমার আম্মু আসুক, তারপর তোমার আম্মুর সামনেই বলি। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যখন বলবেন না তখন আর কি করা। এই বলে আশিক তার নিজের গ্রামের বাড়ির অ্যাড্রেস একটা কাগজে লিখে সেটা প্রিয়াঙ্কার আব্বুর হাতে তুলে দিল, আর তারপর কেবিন থেকে বের হয়ে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কার আব্বু সেদিন রাতেই ড্রাইভারকে দিয়ে আশিকের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিলেন, আর আশিককে ফোন দিয়ে বলে দিলেন তার আম্মুকে যেন সে ফোন দিয়ে বলে দেয় ড্রাইভারের সঙ্গে চলে আসতে। প্রিয়াঙ্কার আব্বুর কথা মতো আশিকও তাই করলো। পরের দিন সকাল হতে না হতেই আশিকের আম্মু ঢাকায় এসে পৌঁছালো। আশিক সকালবেলা রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই তার নাম্বারে প্রিয়াঙ্কার আব্বু নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, আশিক, তুমি একবার আমার বাসায় চলে আসো, তারপর না হয় অফিসে যাইও। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বলে আশিক প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে আসে। এসে দেখতে পায় তার আম্মু ড্রয়িং রুমে বসে আছে। আশিক তার আম্মুকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আম্মু, তুমি কখন আসলে? এই তো বাবা, কিছুক্ষণ আগেই এসেছি। কিন্তু কি হয়েছে এখানে? আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? আম্মু, আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার, আসলে কি করতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন। এই বলে মা ছেলে গল্প করতে থাকে। তখনই প্রিয়াঙ্কার আব্বু এসে সেখানে উপস্থিত হয়। আশিক আর তার আম্মু প্রিয়াঙ্কার আব্বুকে দেখে উঠে দাঁড়ায়। তখনই প্রিয়াঙ্কার আব্বু তাদের দুজনকে বসতে বলে। ইতিমধ্যে প্রিয়াঙ্কার আম্মু সবার জন্য নাস্তা তৈরি করে। তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নেয়। এদিকে প্রিয়াঙ্কা আজ সকালবেলা ঘুম থেকে উঠেনি। নাস্তা শেষ হতেই প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কার আম্মু সহ আশিক আর আশিকের আম্মুকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসে। তখনই আশিক প্রিয়াঙ্কার আব্বুকে আবারও বলতে থাকে, কি ব্যাপার স্যার, কি হয়েছে? এবার তো অন্তত সেটা আমাকে খুলে বলুন। আমি তোমার সঙ্গে নয়, তোমার আম্মুর সঙ্গে কথা বলতে চাই। দেখুন ভাবি, ভাই সাহেব যেহেতু বেঁচে নেই, তাই আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলি। প্রিয়াঙ্কার আব্বুর এই কথা শুনে আশিকের আম্মু মনে মনে কিছুটা ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ করলেন না। মনের ভিতর সাহস সঞ্চার করে তারপর প্রিয়াঙ্কার আব্বুকে বলতে লাগলেন, হ্যাঁ বলুন, আমি শুনছি। দেখুন, আমি সোজাসাপটা মানুষ, সোজা কথা বলতে পছন্দ করি। আমি আপনার ছেলেকে আমার মেয়ের জামাই বানাতে চাই। কথাটা শোনা মাত্রই আশিক আর তার আম্মু দুজনেই লাফ দিয়ে উঠে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, মানে কি এসব? আপনি আমাদের সঙ্গে কি ধরনের মজা করছেন? ভাবি, আপনি প্লিজ শান্ত হয়ে বসুন। আমি মজা করছি না, যা সত্য তাই বলছি। স্যার, আপনি আমাদেরকে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতেন। আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি। আম্মু, চলো তো এখান থেকে। এই কথা বলে আশিক তার আম্মুর হাত ধরে সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। তখনই প্রিয়াঙ্কার আব্বু তাদের দুজনের সামনে এসে দাঁড়ায়, আর তারপর বলতে থাকে, আশিক, প্লিজ শান্ত হও আর এখানে বসো। আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না, যা সত্যি তাই বলছি। আমি তোমাকে আমার মেয়ের জামাই বানাইতে চাই। দেখুন স্যার, আমি জানতাম
বড় লোকেরা সবসময় গরিব মানুষকে নিয়ে রসিকতা করে, কিন্তু এতটা রসিকতা করে এটা আমার সত্যিই জানা ছিল না। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আশিক, তুমি একটা শিক্ষিত ছেলে, তাই মানুষ কোনো একটা কথা বলে সহজে সেটা বোঝার ক্ষমতা আর রেখো। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না, যা সত্য তাই বলছি। আমি তোমাকে আমার মেয়ের জামাই বানাতে চাই। শুনুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আকাশের চাঁদ ধরার স্পর্ধা দেখাই না কখনোই। দেখুন, আপনারা মা ছেলে দুজনেই আমাকে ভুল বুঝছেন। আমি সেরকম কোনো কিছু বলিনি। আমি সত্যি আশিককে আমার মেয়ের জামাই বানাতে চাই। আশিক, প্লিজ তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো আপনি বলেন তো? আপনি আমাকে লুডো খেলার গোটি বানাতে চাইছেন, তাই না? কখনোই না। তুমি একটা শিক্ষিত ছেলে, আমি ভেবেছিলাম তুমি আমার কথাটা বুঝবে, কিন্তু তুমি তো আমার কথাটা বুঝতে চাইছো না। বোঝার কোনো প্রয়োজন নেই, আমি আসছি আম্মু, চলো। এই বলে আশিক আর তার আম্মু আবারও সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। তখনই প্রিয়াঙ্কার আম্মু আশিকের আম্মুর হাত দুটো ধরে বলতে থাকে, বেআইন সাহেব, দেখুন, আমরা আপনার সঙ্গে কোনো মশকরা করছি না, যেটা সত্য সেটাই বলছি। আশিককে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তাছাড়া আশিক আমাদের মেয়ের সম্পর্কে খুব ভালো করেই জানে। আমার মেয়েটা সহজে কোনো সংসারে গিয়ে টিকতে পারবে না, আর সংসারও করতে পারবে না। আশিককে আমরা এই কয়দিনে যতটুকু দেখেছি আর যতটুকু বুঝেছি, আমার মনে হয় আশিক একমাত্র ছেলে যে কিনা আমার মেয়েকে সহ্য করতে পারবে আর সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তার মানে আপনারা কি বলতে চাইছেন? আমি তোমাকে এটাই বলতে চাইছি, আমার কিন্তু কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার মেয়েটাকে আমি সঠিক মতো মানুষ করতে পারিনি, আর এখনো পারছি না। হ্যাঁ, সেটা শুধু আমি বা আপনি না, সারা দেশের মানুষ জানে আপনার মেয়ে চরম লেভেলের বেয়াদব। হ্যাঁ বাবা, সেটা আমরা খুব ভালো করেই জানি, আর সেজন্যই তোমার আঙ্কেল আর আমি দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে প্রিয়াঙ্কাকে তোমার সাথে বিয়ে দেব, আর তারপর তুমি তাকে নিয়ে তোমার গ্রামের বাড়িতে চলে যাবে। সেখান থেকে খুব ভালোভাবে তাকে বুঝিয়ে দেবে জীবনের মানেটা কি। ও তাই তো? আপনার কি মনে হয় আপনার মেয়ে নাচতে নাচতে আমার সঙ্গে চলে যাবে আর হাসতে হাসতে বিয়ের মণ্ডপে বসে পড়বে, তাই না? কোনো কিছুই যে এত সহজে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু একজন বাবা হয়ে বলছি, আমার মেয়েটা সত্যি বিপদে চলে গেছে, তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা খুব জরুরি, প্রয়োজন। তা না হলে মেয়েটার খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ বাবা আশিক, আমার মেয়েটা ইদানিং যাদের সঙ্গে চলাফেরা করছে তারা কেউই ভালো মানুষ নয়, তারা শুধু নিজেদের স্বার্থের জন্য আমার মেয়েটাকে ব্যবহার করছে। সেটা সময় হলে আপনার মেয়ে নিজেই বুঝতে পারবে। কিন্তু বাবা, তখন অনেক দেরি হয়ে যাবে, তাই আমি তোমাকে বলছি, প্লিজ তুমি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করো। আপনার মেয়েকে বিয়ে করে, তাই তো? হ্যাঁ বাবা, একদম তাই। তুমি তো আমাকে বলেছো তোমার বাবা বেশি নেই। আজ যদি আমার জায়গায় তোমার বাবা দাঁড়িয়ে তোমাকে অনুরোধ করতেন, তাহলে কি তুমি তোমার বাবার অনুরোধ ফেলতে পারতে? দেখুন, এসব কিছুর মধ্যে আপনি আবার আমার বাবাকে ডেকে আনছেন কেন? শুধু এই কারণেই যে একজন বাবার কষ্ট শুধুমাত্র একজন বাবাই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, আমরা আপনার প্রস্তাবে রাজি। তখনই আশিক কিছুটা রেগে গিয়ে তার আম্মুকে বলতে থাকে, মানে কি আম্মু, ওনাদের সঙ্গে সঙ্গে তোমারও মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি একদম চিন্তা ভাবনা করেই বলছি, আর তোর মা হিসেবে আমি আদেশ করছি, এই বিয়েটা তোকে করতেই হবে। কিন্তু আম্মু। আমি কোনো কিন্তু শুনতে চাই না, যেটা বলছি সেটাই করবি, এটাই আমার শেষ কথা। বিআই মশাই, আপনি সব কিছু আয়োজন করুন, বাকিটা আমি দেখছি। আম্মু। আর কোনো কথা আমি শুনতে চাই না। এমন মিষ্টি একটা মেয়ে আমার ঘরের বউ হবে, এটাই তো আমার 7 জন্মের ভাগ্য। তারপর আশিক তার মায়ের মুখের উপর আর কোনো কথাই বলল না। হ্যাঁ সত্যি এটাই, প্রিয়াঙ্কা দেখতে অনেক মিষ্টি, কিন্তু তার ব্যবহার ঠিক ততটাই তেতো। আশিক জানে না তার সঙ্গে কি হতে চলেছে, তার কপালে কি আছে। ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে চলুন, আমি না হয় গল্পে গল্পে আপনাদের বলে দেই আশিকের সঙ্গে ঠিক কি হতে চলেছে। সেদিন দুপুর 12টার দিকে প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেয়, আর তখনই দেখতে পায় তার বাড়ি ঘর সাজানো হচ্ছে। এটা দেখে প্রিয়াঙ্কা তার আম্মুকে ডেকে নিয়ে বলতে থাকে, কি ব্যাপার আম্মু, কি হচ্ছে এখানে? আজকে কি আবার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি?
আজ বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে। কিন্তু কিসের অনুষ্ঠান আমি তো সেটাই বুঝতে পারছি না। আবার বার্থডে তো কিছুদিন আগেই চলে গেছে, তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও চলে গেছে, দাদার মৃত্যুবার্ষিকীও চলে গেছে, তাহলে এখন আবার কি? সেটা তোমার জন্য সারপ্রাইজ, অপেক্ষা করো, দেখতে পাবে। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বাড়ালো না, কারণ তাদের বাড়িতে মাঝে মধ্যেই এরকম বড় সড়ো অনুষ্ঠান হয়ে থাকে। বড় লোকেদের বড় সড়ো ব্যাপার স্যাপার বলে কথা। প্রিয়াঙ্কা নাস্তার টেবিলে চলে গেল। তার আম্মু তাকে নাস্তা খেতে দিল, আর প্রিয়াঙ্কা নাস্তা করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কা রেডি হয়ে বাইরে বের হচ্ছিল, তখনই পিছন থেকে তার আম্মু তাকে বলতে লাগলো, প্রিয়াঙ্কা, আজ তোমার কোথাও বাইরে যাওয়া চলবে না। আজকে সারাদিন তোমাকে বাড়িতে থাকতে হবে। কিন্তু আম্মু, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তো যেতেই হবে। তাছাড়া আমাদের বাড়িতে সব রকম অনুষ্ঠান তো সন্ধ্যার পরে হয়, আমি সন্ধ্যার আগেই চলে আসব। সেটা বললে হবে না, তোমার আজ কোথাও যাওয়া চলবে না। তোমার আব্বু বলে দিয়েছেন আজকে সারাদিন তোমাকে বাড়িতে থাকতে হবে। তুমি তোমার বন্ধুদেরকে ফোন দিয়ে বলে দাও, আর তুমি তাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারবে না, অন্য কোনো একদিন অ্যাটেন্ড করবে। কিন্তু আম্মু, ওরা তো সবাই আমার জন্য অপেক্ষা করছে। দেখো, তুমি তো কোনো দিনই আমাদের কোনো কথা শোনো না, তাই আজ তোমাকে রিকোয়েস্ট করে বলছি, আজ তোমাকে বাইরে যেতে হবে না। আজকের দিনটা তুমি বাড়িতেই থেকে যাও। আশা করি এতে তোমার সেরকম বড়সড় কোনো ক্ষতি হবে না। মায়ের এমন কথায় প্রিয়াঙ্কার মন কিছুটা নরম হয়ে আসলো, তাই সে আর বাইরে গেল না। নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে গান শুনতে লাগলো। তখনই তার ফোনে একটার পর একটা ফোন আসতে লাগলো। প্রিয়াঙ্কা তার বন্ধুদের জানিয়ে দিল যে সে আজ পার্টিতে যাবে না। তার বন্ধুরা এটা নিয়ে অনেক মন খারাপ করলো, কারণ প্রিয়াঙ্কা ওই পার্টিতে গেলে পার্টির মোটা একটা খরচের ভার প্রিয়াঙ্কা বহন করত। কিন্তু এখন নিজেদেরকে এটা বহন করতে হবে, তাই মন খারাপটা হবেই। এদিকে রুমের মধ্যে একা একা বসে থাকতেও তার ভালো লাগছিল না। তখনই হঠাৎ করে দুইটা মেয়ে তার রুমে প্রবেশ করলো। প্রিয়াঙ্কা মেয়ে দুটোকে দেখে অনেকটাই অবাক হলো, কারণ সেই মেয়ে দুটোকে এর আগে কোনোদিন তাদের বাড়িতে দেখেনি। বিছানায় শুয়ে থাকা অবস্থায় প্রিয়াঙ্কা তাদের দুজনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা কি আমাদের বাড়িতে নতুন কাজে এসেছো নাকি? আরে না ম্যাডাম, আমরা তো আপনাকে সাজাতে এসেছি। আমাকে সাজাতে? কিন্তু কেন? আরে বাহ ম্যাডাম, আপনি তো খুব মজার মানুষ। আজ আপনার বিয়ে আর আপনি বলছেন কেন সাজাতে এসেছি? বিয়ের দিন নিজের মতো সাজগোজ করা তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হয় তোমরা ভুল ঠিকানায় চলে এসেছো। আমার কেন বিয়ে হতে যাবে? আমি বিয়ে টিয়ে করছি না। আরে ম্যাডাম, আমাদের কেন ভুল হতে যাবে? আপনার আব্বু নিজে আমাদেরকে বুকিং করে নিয়ে এসেছেন আপনার বউ সাজানোর জন্য। চলুন ম্যাডাম, তাড়াতাড়ি আপনাকে সাজিয়ে আমাদের আবার অন্য ক্লায়েন্টের কাছে ওখানে যেতে হবে। মেয়ে দুটোর এমন কথা শুনে প্রিয়াঙ্কা অনেকটাই রেগে গেল আর বলতে লাগলো, তোমাদেরকে আমি কি বললাম শুনতে পাওনি? আমার কোনো বিয়ে টিয়ে হচ্ছে না, চুপচাপ এখান থেকে চলে যাও। আমার কিন্তু মেজাজ খারাপ করবে না, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার আব্বু আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। এখন আপনি সাজলে সাজুন, আর না সাজলে নাই, আমরা চলে যাচ্ছি। এই বলে মেয়ে দুটো রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কার আম্মু রুমের ভিতরে প্রবেশ করে আর মেয়ে দুটোকে বলতে থাকে, কি হয়েছে, তোমরা চলে যাচ্ছ কেন? মেয়েদের তো তখন সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, হ্যাঁ প্রিয়াঙ্কা, ওরা যা বলছে একদম ঠিক, আজ তোমার বিয়ে। এই কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে উঠে আর বলতে থাকে, আরে এসব কি ধরনের মজা হচ্ছে আমার সঙ্গে? আমি কি তোমাদের মজা করার জিনিস নাকি যে আমার সঙ্গে এসব ফালতু মজা করছো? কোনো মজা করছি না, এটা তোমার বাবার সিদ্ধান্ত। তৈরি হয়ে নাও, বরপক্ষ চলে এসেছে। মানে কি? আমার সাথে বলা নেই কয়া নেই, হঠাৎ করে একটা ছেলেকে ধরে নিয়ে আসতে, আর এখন বলছো আমার তাকেই বিয়ে করতে হবে? আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। যাও, আব্বুকে গিয়ে বলে দাও। তুমি যদি তোমার আব্বুর পছন্দ করা এই ছেলেটাকে বিয়ে না করো, তাহলে আগামীকাল সকাল হতেই তোমাকে এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আর তুমি তোমার বাবার সম্পত্তির একটা পয়সাও পাবে না। তোমাকে নিজের রাস্তা নিজেকেই ভাবতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে? নিজের মায়ের মুখ দেখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার মাথায় হাত দিয়ে বসে পড়ল। বুঝতে পারলো না তার আপন মা বাবাকে তার শত্রু হয়ে দাঁড়াচ্ছে নাকি। তখনই প্রিয়াঙ্কা তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, এইসব কিছু তোমরা আমার সঙ্গে কেন শুরু করেছো? একটা সত্যি কথা বলো তো।
তোমরা আমার আপন মা বাবা তো, নাকি আমাকে তোমাদের পালিত সন্তান? কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কার আম্মু ঠাস করে প্রিয়াঙ্কার গালে একটা চড় বসিয়ে দিলেন আর বলতে লাগলেন, এই শুভ দিনে তোমার গায়ে হাত তোলার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম আচরণ করেছো যে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, তাই বাধ্য হলাম তোমার গায়ে হাত তুলতে। যাও, এখন চুপচাপ তৈরি হয়ে নাও, বরপক্ষ চলে এসেছে, রেডি হয়ে নিচে আসো। প্রিয়াঙ্কা কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে এসব কি হচ্ছে। তারপরেও মায়ের এসব কথা শুনে সে কোনো উত্তর দিল না, চুপচাপ তৈরি হয়ে নিল। আর কিছুক্ষণের মধ্যেই তার আম্মু এসে তাকে নিচে নিয়ে গেল। কাজী সাহেব আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল। প্রিয়াঙ্কা যাওয়া মাত্রই তার কাছ থেকে কাবিননামায় শুধু একটা সিগনেচার নিয়ে নিল। আর তারপরে প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, আজ থেকে তোমার উপর আর আমার কোনো দায়িত্ব নেই। এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব তোমার স্বামী পালন করবে। কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কার সামনের দিকে ফিরে তাকায় আর দেখতে পায় আসিফ বর্ষে যে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা থেকেই প্রিয়াঙ্কার মেজাজ এত বেশি গরম হচ্ছিল, সে চিৎকার দিয়ে উঠে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, আমার বিয়েতে তুই কেন বর্ষে যে এসেছিস? প্রিয়াঙ্কার কথায় আশিক কোনো উত্তর দিল না। প্রিয়াঙ্কার বাবা নিজেই প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, তুমি ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলো, ও তোমার স্বামী হয় আর আমরা তোমাকে ওর সঙ্গে বিয়ে দিয়েছি। এখন থেকে তোমাকে ওর সঙ্গে থাকতে হবে। মানে? এখানে মানে বোঝার তো কিছু নেই। আশিক গাড়ি তৈরি আছে, যাও প্রিয়াঙ্কাকে নিয়ে তুমি আজকেই গ্রামের বাড়িতে চলে যাও। এই কথা শুনে তিনি প্রিয়াঙ্কার হাতটা নিয়ে আশিকের হাতে তুলে দিলেন। তখনই প্রিয়াঙ্কা এক ঝটকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আমি তোর মতো একটা ছোট লোকের সঙ্গে যাব আর তোকে বিয়ে করব, এটা তুই ভাবলি কি করে? চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এত কিছু কল্পনা করার তো কোনো প্রয়োজন নেই। যেটা বাস্তবে হয়ে গেছে সেটা নিয়ে কল্পনা করার কিছু আছে? আর আশিক, তোমাকে আমি কি বললাম তুমি শুনতে পাওনি নাকি? হ্যাঁ আব্বু, আমি যাচ্ছি। এই বলে আশিক তার শ্বশুর শাশুড়িকে সালাম করে প্রিয়াঙ্কার হাত ধরে গাড়ির দিকে এগোতে লাগলো। প্রিয়াঙ্কা যেতে চাইছিল না, তাই প্রিয়াঙ্কার আব্বু আশিককে ইশারা দিয়ে বলল প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিতে। শ্বশুরের অনুমতি পেয়ে জামাইও আর এক মুহূর্তও দেরি করলো না, নিজের বউকে পাজা করে তুলে নিল আর তারপর গাড়িতে বসিয়ে দিল। এদিকে রাগে প্রিয়াঙ্কা একদম অজ্ঞান হয়ে গেছে। প্রিয়াঙ্কার মা বাবার জন্য ভালো হয়েছে, রাস্তা তো অন্তত ঠান্ডা মাথায় পার হওয়া যাবে। তারপর বাড়িতে গিয়ে যা করার করুক। প্রিয়াঙ্কার আব্বু আশিক আর তার আম্মুকে গাড়িতে তুলে বিদায় জানালেন। আর তারপরে আশিক প্রিয়াঙ্কা আর তার আম্মুকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আশিকের আম্মু তার ছোট বোনকে আগে থেকেই ফোন করে সবকিছু রেডি করে রাখতে বলেছিল। আশিকের ছোট বোন তার সামর্থ্য অনুযায়ী তার ভাইয়ের জন্য বাসর ঘর তৈরি করে রাখে। এদিকে প্রিয়াঙ্কাকে নিয়ে আসা হয়েছে, তখনও প্রিয়াঙ্কা অজ্ঞান। আশিক তার মা আর বোনের সঙ্গে রাতের খাবারটা খেয়ে নিল। প্রিয়াঙ্কার জন্য খাবারটা রুমে নিয়ে চলে আসলো। তখনই প্রিয়াঙ্কার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই প্রিয়াঙ্কা নিজেকে একটা ভাঙাচোরা ঘরের মধ্যে আবিষ্কার করলো, যেটাকে একরকম স্টোররুম বলা চলে। প্রিয়াঙ্কার জ্ঞান ফিরতেই সে চিৎকার করে বলতে লাগলো, কে এখানে? আমাকে এখানে কে নিয়ে এসেছে? সাহস থাকলে আমার সামনে আয়। আরে বউ, এভাবে চিৎকার করছো কেন? এটা তোমার বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে গলা নামিয়ে কথা বলো। কিসের শ্বশুর বাড়ি? আমি কোনো কিছুই মানি না। তুই আমাকে এক্ষুনি আমার বাড়িতে দিয়ে আয়, আমি এখানে এক সেকেন্ডও থাকবো না। সেটা বললে তো হবে না, কারণ এখন আর তুমি তোমার ইচ্ছে মতো চলতে পারবে না। তুমি আমার বিয়ে করা বউ, এখন আমি তোমাকে যেটা বলবো আমার কথাই শুনতে হবে, এবং এখানে আমার কথাই শেষ কথা। আমাকে কি তোর মগের মুল্লুক মনে হয় নাকি, যে তোর হাতের ইশারায় আমাকে নাচাবি? আরে না, সেরকমটা কখনোই নয়। তুমি তো আমার বিয়ে করা বউ, তোমাকে আমি ভালোবাসি। বউকে কখনো মগের মুল্লুকের মতো নাচানো যায় নাকি? দেখ, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। আমি কি করব তার কিন্তু কোনো ঠিক নেই। শুধু আমাকে আদর আর ভালোবাসা দিলেই চলবে, আর কিছু করতে হবে না ডিয়ার। তোকে আমি খুন করব, আর কিছু করার প্রয়োজন নেই। ও মা, তুমি তো দেখছি শ্বশুরবাড়ি আসার আগেই জামাইকে মেরে বিধবা হতে চাও। তুমি কেমন মেয়ে গো বাবা? ছোট লোকের বাচ্চা, তুই আমার সঙ্গে মজা নিচ্ছিস তাই না? আমি থাকবো না এখানে, এক্ষুনি চলে যাব। এই বলে প্রিয়াঙ্কা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। আর তারপর রুমের দরজাটা খুলেই বাইরে পা বাড়ায়। বাইরের দিকে চোখ পড়তেই দেখতে পেল বাইরে প্রচন্ড অন্ধকার। আর তখনই হুক্কা হুয়া বলে একটা শিয়াল ডেকে উঠলো। প্রিয়াঙ্কাকে আর পাইকে এক চিৎকার দিয়ে এসে দৌড়ে আশিককে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও মা গো, বাবা গো, হে আমি কোথায় এসে পড়লাম গো। তোমার শ্বশুরবাড়িতে আমার রাঙা পরি বউ। দেখ, একদম ফাজলামো করবি না। আমি জানি তুই সবকিছু আমার সঙ্গে জেনে শুনেই করেছিস।
আমি সেদিন তোর সঙ্গে খারাপ আচরণ করেছিলাম আর তার বদলা নিচ্ছিস তুই, তাই তো? দেখো, বদলা নেওয়া তোমার মতো বড় লোকের মেয়েদের কাজ, আমার মতো গরিবের কাজ নয়, এটা বুঝতে পেরেছো? তাহলে তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস আর কেনই বা আমাকে বিয়ে করেছিস? তোমার আব্বু নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করেছি। আর তুমি আমার বিয়ে করা বউ, তাই তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আশা করি তোমার আর কোনো প্রশ্ন নেই। এখন চলো, আমি তোমার আদর খাবো। কার আদর? কিসের আদর? চুপচাপ আমার সামনে থেকে সর। তখনই তাদের দুজনের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আশিকের আম্মু দরজার বাইরে থেকে বলতে থাকে, আশিক, বৌমাকে আস্তে কথা বলতে বল, এটা গ্রামের বাড়ি, সবাই কি মনে করবে বলতো? ঠিক আছে আম্মু, তুমি কোনো চিন্তা করো না। আসলে আমার বউ গ্রামের পরিবেশে অভ্যস্ত নয় তো, তাই কোনো ব্যাপার না। আমি আমার বউকে বুঝিয়ে বলছি। এই বলে আশিকের আম্মু সেখান থেকে চলে গেল। তখনই আশিক খাবারের প্লেটটা প্রিয়াঙ্কার দিকে সামনে নিয়ে আসলো আর তারপর বলতে লাগলো, এই নাও বউ, অনেক রাত হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। তোমার পেটে নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে, তাই না? প্রিয়াঙ্কার পেটে সত্যি সত্যি ক্ষুধা লেগেছিল, তাই প্রিয়াঙ্কা খাবারের প্লেটটার দিকে তাকায়, কিন্তু যেটা দেখতে পায় সেটা দেখে তার একদমই বমি চলে আসার উপক্রম। কারণ সেখানে শুধু শুটকির ভর্তা রাখা ছিল, যেটা প্রিয়াঙ্কা কোনোদিনও খায় না। ওয়াক ওয়াক করতে করতে বলতে লাগলো, ওয়াক ওয়াক? এগুলো কি? এগুলো তো আমার বাড়ির কাজের লোকেরাও কোনোদিন খায় না, আর আমি এইগুলো খাবো? কিছু করার নেই মাই ডিয়ার, এগুলোই খেতে হবে এখন থেকে তোমাকে। তার কারণ এখানে তুই প্রতিদিন মাংস ভাত পাবে না, আর তোমার স্বামীর সেই সামর্থ্য নেই তোমাকে প্রতিদিন মাংস ভাত খাওয়াবে। যখন বউ পালার মুরত নেই তখন আমাকে কেন বিয়ে করেছিস তুই? আমার সঙ্গে ইচ্ছে করে এসব করেছিস না? ঠিক আছে, এখন থেকে আমি তোকে প্রতিটা সেকেন্ডে টের পাওয়াবো আমাকে বিয়ে করার মজাটা কি। আচ্ছা ঠিক আছে, সে যখন করার তখন করো, কিন্তু এখন খাবারটা খেয়ে নাও, তারপর যা বলার বলো। এই বলে আশিক নিজের হাতে খাবারটা মাখিয়ে প্রিয়াঙ্কার সামনে তুলে ধরলো, আর তখনই প্রিয়াঙ্কা খাবারের থালাটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। এই ব্যবহার দেখে আশিক নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলো না। ঠাস করে প্রিয়াঙ্কার গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই জমিদারের বেটি, তুই কি ভেবেছিস এখানে তোর বাবার জমিদারি নিয়ে এসেছিস? এইটুকু খাবার তৈরি করতে আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয় সেটা তুই জানিস? খাবারটা এইভাবে ফেলে দিলি। তুই এই সামান্য খাবারের জন্য আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তোর গায়ে হাত তুলেছি, বেশ করেছি। আর এখন থেকে যদি আর কখনো এরকম আচরণ করিস তাহলে এর চাইতেও আরো খারাপ কিছু তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আশিক খাবারের প্লেটটা তুলে নিল আর ঘরটা পরিষ্কার করে নিল। এদিকে প্রিয়াঙ্কা তখনও সেখানেই দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে। তখনই আশিক আবার তার সামনে এসে দাঁড়িয়ে আর তাকে বলতে থাকে, তোর পেটে ক্ষুধা লাগলে খাবার খাবি, নয়তো খাবি না, তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু এখন বিছানায় চল। আমি এই বিছানায় ঘুমাতে পারবো না। সারা ঘরের তেলাপোকা আর টিকটিকি দৌড়াদৌড়ি করছে, আমার ঘুম আসবে না। তোকে ঘুমাতে বলিনি, আজ আমার বাসর, আমি তোর কাছ থেকে আমার ভালোবাসা আদায় করে নেব। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে বিছানার উপর ফেলে দিল, আর তারপর সে নিজেই প্রিয়াঙ্কার বুকের উপর শুয়ে পড়ল। প্রিয়াঙ্কা তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিল, কিন্তু পেরে উঠছিল না। আশিক প্রিয়াঙ্কার হাত দুটো শক্ত করে বিছানার সঙ্গে চেপে ধরে আর প্রিয়াঙ্কাকে ইচ্ছে মতো কামড় দিতে থাকে। একদম রাগে ফুসফুস করতে করতে সে প্রিয়াঙ্কার গলায় ঘাড়ে যেখানে পারছিল সেখানেই নিজের ঠোঁটার দাঁত দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছিল। প্রিয়াঙ্কা এসব কিছু আর সহ্য করতে পারছিল না। সে রেগে গেলেও নিজেকে কন্ট্রোল করে নিজেকে আশিকের হাত থেকে বাঁচানোর জন্য আশিককে আকুতি করে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না, আমি আমারটা বুঝে নেবই। এই বলে আশিক আবারও নিজের কাজ চালাতে লাগলো। প্রিয়াঙ্কার সারা শরীরে স্পর্শ করতে লাগলো। যতই রাগ আর অভিমান থাকুক না কেন, পুরুষ হলেই ছোঁয়া পেলে কোনো মেয়েই নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই অবশেষে প্রিয়াঙ্কাও নিজেকে আশিকের হাতে তুলে দিল। আশিক তখনই প্রিয়াঙ্কাকে নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে শুরু করলো। আর মুহূর্তের মধ্যেই প্রিয়াঙ্কার অনিচ্ছা সত্ত্বেও নিজেকে আর ধরে রাখতে না পেরে দুজনে সুখের রাজার রাজত্ব করতে চলে গেল। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি আমার লেখা এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁতে পেরেছে।
আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।